7ই ফেব্রুয়ারি মিনি চাপানের ভিডিও করেছিলাম। সারগুলো জমিতে দিয়েছিলাম 10 তারিখে। আজকে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ ঠিক এই ধানগুলোর বয়স হচ্ছে মোটামুটি 31 দিন মতো। আর দুদিন বাদে এখানে প্রধান চাপান দিয়ে কমপ্লিট করব। একটু বাদেই আপনাদেরকে দেখাবো। দেখুন, এখন স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গেল, পাতাতে একটু বাদে আপনারা দেখবেন জল ধরবে, সেই কারণে এই মুহূর্তে সারটা ছেটাবো না। মোটামুটি দুদিনের ভিতরে সার দিয়ে কমপ্লিট করব। বাড়িতে সার এনে গুছিয়ে রেখেছি, একটু বাদেই আপনাদের বাড়ি থেকে দেখাবো কি কি প্রধান চাপানে দিচ্ছি। মোটামুটি 31, 32, 33 দিনের মাঝখানে প্রধান চাপান দেওয়া কমপ্লিট। তো কি কি সার দিচ্ছি আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই যে সার ব্যবস্থাপনার কথা আপনাদের সঙ্গে তুলে ধরবো, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এর আগে ধাপে ধাপে দুটো পার্ট ধানের প্রধান যে ভিডিও ছিল, একটা হচ্ছে কাদাতে সার ব্যবস্থা, আর একটা হচ্ছে ধানের মিনি চাপান। যেটা মিনি চাপান বলা হয় নামে, কিন্তু সেটা ছিল প্রধান চাপানের সমতুল্য। এই মিনি চাপানের সঙ্গে কিন্তু এর সম্পর্কযুক্ত রয়েছে। আপনারা এই যে সার ব্যবস্থাটা এখন প্রয়োগ করব, সেটা মিনি চাপানে যদি আপনারা প্রয়োগ করে থাকেন, যে ভিডিওটা দিয়েছিলাম, তাহলে আপনারা নিঃসন্দেহে সার কিন্তু জমিতে দিতে পারেন। তবু আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমি বলবো আগে কি দিয়েছিলাম, এখন কি দিয়েছিলাম, একটা অ্যাডজাস্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরছি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। ভিডিওর মূল বিষয়বস্তু শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর সবশেষে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের আরেকটা কথা বলি, দেখুন, মিনি চাপানের ভিডিও যখন দিয়েছিলাম আপনাদের একটা কথা বলেছিলাম যে এই সারগুলো আমরা জমিতে যদি এখন প্রয়োগ করি, তাহলে আপনি যখন প্রধান চাপান জমিতে দিতে আসবেন, মনে হবে জমিতে একদম প্রধান চাপান দেওয়া কমপ্লিট, মানে আপনার সার ব্যবস্থা কমপ্লিট করা আছে। তো এখানে তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে পাশকাঠি একদম কমপ্লিট। 32 দিনের মাথায় পাশকাঠি ছাড়া সমস্ত কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন টার্গেট থাকবে এই পাশকাঠিগুলোকে এখন ওপরের দিকে সুস্থভাবে বড় করে তোলা, শক্তপোক্তভাবে ওপরে সুন্দরভাবে প্রত্যেকটা পাশকাঠির গ্রোথ একইভাবে উপরের দিকে তোলা, যাতে করে একই সাথে শীষগুলো বার হয়। আর এই যে একটা এখন সার প্রয়োগ করার পর এই যে একটা দীর্ঘদিনের গ্যাপ থাকবে না, ধরুন এরপরে তো আমরা সার দেব না, তো এই যে 20, 25, 30 দিন পর্যন্ত এই সময় ধীরে ধীরে গাছগুলো যেন সারটা খেতে থাকে, সেটা মাথায় রেখে আমাদের কিন্তু জমিতে সার প্রয়োগ করতে হবে। এমন কিছু সার যেগুলো স্লো রিলিজিং ফার্টিলাইজারের মতো কাজ করে এবং যার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, আমরা সেই সারগুলো এইবার জমিতে বেছে নেব, যাতে করে একদম শীষ বার হওয়ার আগ পর্যন্ত সেই সারটা কাজ করতে থাকে। এবার আপনারা এই যে গোছাগুলো দেখছেন না, এক একটা গোছাতে গুনিয়ে অল্প একটু আপনাদের আইডিয়া দেব মোটামুটি কটা করে পাশকাঠি হয়েছে। আর মোটামুটি কটা করে পাশকাঠি থাকলে আমাদের যথেষ্ট ফলনের পক্ষে, উন্নত ফলন মানে ভালো ফলনের পক্ষে সেটা যথেষ্ট। অল্প একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে ঝাড়গুলো আছে সবগুলো দেখুন, এভারেজ দেখতে পাচ্ছেন সব। তো এখানে যদি গোনা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। মোটামুটি এখানে 30 সুস্থ, যেগুলো বড় 30। এছাড়াও ছোট ছোটোগুলোও কিন্তু আছে, ছোট ছোট সবে বার হচ্ছে। তবে এইগুলোর দিকে আমাদের আর বেশি নজর দিয়ে লাভ নেই, এগুলোতেও হবে। কিন্তু এই যে উপরের দিকে ঠেলে উঠেছে যে বড়গুলো, আমাদের টার্গেট থাকবে এইগুলোকেই উপরের দিকে আপনার খুব সুন্দরভাবে সুস্থ করে উপরের দিকে তোলা। আপনাদের বলেছিলাম না, যত তাড়াতাড়ি আপনারা পাশকাঠি মানে এই গোছাটা বানাতে পারবেন, আপনার ফলন কিন্তু তত বেশি পাবেন। আর এইটাই ছিল মিনি চাপানের আমাদের এই সারগুলো দেওয়ার তার ফলাফল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বাড়িতে যে সারগুলো সংগ্রহ করেছি সেটা এখান থেকেই আপনাদের কাছে বলে দিই, সে সারগুলো দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা যে সারগুলো দেব, যে দানা সারটা ব্যবহার করব, এই মুহূর্তে দানা সার দেখুন কাদাতে ব্যবহার করেছিলাম কি আপনারা জানেন, সেই সময় সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে ইউরিয়া আর কিছু পটাশ। তারপরে পরে ব্যবহার করা হয়েছিল সেটা ছিল ইউরিয়া, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট নয়, জিঙ্ক সালফেট, সালফার আর আপনার টাটা র্যালিগোল্ড, এইরকম আর অল ইন ওয়ান্ডার প্লাস, সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, আপনারা ব্যাকে মিনি চাপানের ভিডিও দেখতে পারেন। এখন কথা হচ্ছে এই সময় এই যে আমরা পাশকাঠি মোটামুটি 30-32 দিনে সব রেডি করে বসে আছি, তাই না? এই পাশকাঠিগুলোকে আমাদের ওই যে বললাম অনেক দিন ধরে গাছগুলো তো আমার এখন থাকবে, এখানে গাছটা বাড়তে থাকবে। প্রথমে আপনার কাস্থোড় আসবে, তারপরে থোড় হবে, তারপরে শীষবার হবে। তো এই যে দীর্ঘ সময় আমরা চেষ্টা করব একটা সার যেটা সব থেকে বেশি দিন ধরে কাজ করে, ধীরে ধীরে কাজটা করতে থাকে। তো দানা সারের ভিতরে, কম্পাউন্ড সারের ভিতরে সেটা হচ্ছে আমাদের 10, 26, 26।
আর এই মুহূর্তে ধানের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 10-26-26। কেন বলুন তো? নাইট্রোজেনের পরিমাণ কম আছে। কিছুদিন আগেই আমরা ইউরিয়া 46% প্রয়োগ করেছি, এখন আর নয়। তো 10% আমার নাইট্রোজেন রয়েছে, তার ভিতরে আমার 26% রয়েছে ফসফরাস। তো এই মুহূর্তে আমাদের শিকড়ের জন্য ফসফরাসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ধান গাছের শিকড় ছাড়ার একদম পারফেক্ট সময়, একদম পুরো জমিতে জালের মতো বিস্তার করবে, ঠিক না? তো ফসফরাস এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেটা 10-26-এর ভিতরে 26% রয়েছে। আর 26% রয়েছে পটাশ। এই যে 26%, দেখুন নাইট্রোজেন রয়েছে 10 আর 26% রয়েছে পটাশ। অবশ্যই পটাশ এই মুহূর্তে বেশি দেওয়ার দরকার। এই পটাশের কথা যদি বলতে হয়, দেখুন আগে প্রথমে কাদাতে দেওয়া ছিল 6 অথবা 8 কিলো, তারপরে মিনি চাপানের কিন্তু সেখানে আপনারা যারা জমিতে জোর বেশি ছিল সেখানেও 5-6 কিলো হয়তো আপনারা ব্যবহার করেছিলেন। কিন্তু এখন এই মুহূর্তে পটাশের ভাগটা যদি বেশি থাকে, গাছের পাতাগুলো দেখবেন সকালবেলা নিচের দিকে ঝুলে পড়ছে না। নিচের দিকে দেখবেন কুয়াশা যখন পড়ে, মানে শিশির পড়বে, নিচের দিকে পুরো একদম ঝুলে থাকে। তার মানে মনে করবেন নাইট্রোজেনের ভাগ বেশি হয়ে গেছে, পটাশের ভাগ একটু কম আছে। তাহলে পটাশ যদি একটু ধরে দেন, তাহলে গাছ দেখবেন নতুন যে পাতাগুলো বার হবে সেগুলো আর নিচের দিকে ঝুলছে না, আপনার শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, পাতাটার গ্লেজ থাকবে, এই সবুজ ভাবটা অনেক দিন ধরে থাকবে। এই জন্য আপনারা পটাশ, যাদের গাছ জোর হয়ে গেছে, যদি 10-26 দেন, তাহলে যদি অতিরিক্ত জোর নিচের দিকে ঝুলে পড়ছে, তাহলে আপনারা 3-4 কিলো আর একটু পটাশ অ্যাড করে দিতে পারেন। আর তাছাড়া এরকম স্বাভাবিক থাকলে দরকার নেই, আপনারা 10-26 দিয়ে দিন, ব্যাস। নর্মাল এনপিকে এই সময় দরকার, খুবই দরকার। সেটা হচ্ছে আপনার 1 বিঘা জমিতে 33 শতকে যদি 20 কাঠা হয়, কাঠাতে 1 কিলো, 20 কিলো দিয়ে দিন, ব্যাস 20 কিলো। বাংলাদেশের চাষি ভাই, আপনারা ওখানে 10-26 তো পাবেন না, কিন্তু রত্ন পাবেন, এসিআই ক্রপের রত্ন। এই সারটা অ্যাকচুয়ালি 12, 15, 20, 6 এই অনুপাতে মেশানো আছে NPKS, অর্থাৎ নাইট্রোজেন আছে 12%, ফসফরাস 15%, পটাশ 20%, সালফার এক্সট্রা পাচ্ছেন 6%। যদি গাছের জোর একটু কম মনে হয়, কিছু পরিমাণ ইউরিয়া আপনি গাছের চেহারা অনুযায়ী অ্যাড করতে পারেন। আবার যদি অতিরিক্ত গাছ জোর মনে হয়, নিচের দিকে ঝুঁকে পড়ছে পাতাগুলো, তাহলে কিছু পটাশ এর সঙ্গে অ্যাড করতে পারেন। আর একটা সারের কথা বলবো, সেটা হচ্ছে খোল। গুঁড়ো করে নিন, সবার বাড়িতে থাকে। আমরা চাষ করি বাড়িতে তেল খাওয়ার জন্য, সর্ষে চাষ করি। তেমন সেই সর্ষের যে খোলটা, আপনি ছেড়ে আসবেন না, বিক্রি করে আসবেন না, বাড়িতে নিয়ে আসবেন। সর্ষে এমন একটা জিনিস, তার খোল, তার ভিতরে প্রায় সমস্ত রকমের খাদ্য উপাদান থাকে এবং এত ধীরে ধীরে স্লো রিলিজিং ফার্টিলাইজার, গাছের হরলিক্স বলা চলে। যারা আগে খোল প্রয়োগ করেছেন তারা জানেন এই খোলের কাজ কতটা সুন্দর। একদম শেষ পর্যন্ত ধানের দানা গঠন পর্যন্ত থেকে ধীরে 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 আপনার খাবারটা রিলিজ হতে থাকবে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ওর ভিতরে থাকে। তো খোল এই মুহূর্তে কিন্তু আবার বেশি পরিমাণে নয়। তাহলে বেশি পরিমাণে দিলে কি হবে? এই সময় যদি দেন, কারণ আপনাদের বললাম ধীরে ধীরে কাজ হতে শুরু করে, তাহলে সেই সময় যখন কাজ শুরু করবে, যদি বেশি পরিমাণে দেন, তাহলে সেই সময় দেখবেন পাতা বেশি সবুজ ভাব আর কমাতে পারছেন না। তখন তো টিয়ার মতো কালার করতে হবে, কচি কলা পাতার মতো কালার করতে হবে, কোচের মতো খাড়া থাকবে। এই জন্য মাত্র 7 কেজি আপনারা 33 শতকে দেবেন, 7 থেকে 8 কেজি একদম মিহি ডাস্ট করে দেবেন। আমি কালকে মেশিনে দিয়েছিলাম, ধান বানানোর যে মেশিনটা থাকে তাতে দিয়েছিলাম, সেখান থেকে আমাকে গুঁড়ো করে দিয়েছে। তো এই দেখুন, আপনাদের অল্প একটু দেখায় সেই গুঁড়োটা। এই রকম গুঁড়ো আপনারা 10-26-এর সঙ্গে মিশিয়ে দেবেন, 20 আর 6 অথবা 7, 27 কিলো। অনেকে ধ্রুবী গোল্ড ব্যবহার করেন। আগে আপনারা মিনি চাপানে বা কাদাতে হয়তো 10 থেকে 15 কিলো দিয়েছেন, আর এখন যদি আপনারা 8 থেকে 10 কিলো দিয়ে দেন, ব্যাস ধ্রুবী গোল্ড দিলে আর আপনার আর কিছু লাগবে না। তবে দেখা গেছে, আমি পরীক্ষা করেছিলাম, আগের ভিডিও দেখতে পারেন, ধ্রুবী গোল্ডের থেকে খোলে কিন্তু বেশি কাজ করে, সামান্য হলেও বেশি কাজ করে। তাহলে 10-26-26 আর খোলের কথা বললাম, দুটো সার হাতে রেখেছিলাম, দুটো প্যাকেট মিনি চাপানে আপনারা দেখেছেন, একটা ছিল ফেরাস সালফেট আর একটা ছিল ম্যাগনেসিয়াম সালফেট। যে সমস্ত জমিতে ক্ষারীয় চুনযুক্ত মাটি, আপনারা অবশ্যই 1 কেজি বিঘাতে বা 1.5 কেজি বিঘাতে ফেরাস সালফেটটি দিয়ে দেবেন। দাম খুব কম, মোটামুটি 100 টাকার কাছাকাছি 1 কিলো। অথবা আপনারা স্প্রের মাধ্যমে দিতে পারেন, মাত্র 50 গ্রাম, 5 টাকা খরচ হয়। এই ফেরাস সালফেট নিয়ে একটা ভিডিও করা আছে। আপনি যখন স্প্রে করবেন কীটনাশক অথবা আপনার ছত্রাকনাশক, মাত্র 5 টাকা 50 গ্রামের ভিতরে দিয়ে দেবেন, দেখবেন ফেরাসের চাহিদা পূরণ হবে। 2বার স্প্রে করতে হয়। আর ম্যাগনেসিয়াম সালফেট আপনারা 1 কেজি এই মুহূর্তে দিয়ে দেবেন। তাহলে 3টে প্রধান উপাদান হলো, কি বললাম? একটা 10-26-26, 2 নম্বর হচ্ছে খোল, আর একটা হচ্ছে 1 কিলো ম্যাগনেসিয়াম সালফেট। খোল আর ম্যাগনেসিয়াম সালফেট আপনার শেষ পর্যন্ত গাছের চেহারা একই রকম রাখবে।
ম্যাগনেসিয়াম সালফেটে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতব উপাদান, যেটা ক্লোরোফিল গঠনে কাজে লাগে। আর গাছের ক্লোরোফিল থাকা মানে সালোক সংশ্লেষ বেশি, সালোক সংশ্লেষ বেশি মানে ফ্ল্যাগ পাতা তার সুন্দর হবে, আর ফ্ল্যাগ পাতা যার খুব সুন্দর থাকবে তার ধানের ফলন ভালো হবে। এই প্রধান চাপান দেওয়ার পর এরপরে আমাদের ধানে কিছু কাজ থাকে, সেটা হচ্ছে উপরে একটা স্প্রে আর নিচেই কিছু দানা কীটনাশক। তো দানা কীটনাশক কোনটা বেটার হয় আর উপরের স্প্রে কোনটা বেটার হবে, কারণ মাজরা আমাদের এবার ঠেকাতে হবে, কারণ কিছু দিনের ভিতরেই গরম পড়বে, ভীষণ গরম পড়বে, আর তখন কিন্তু আপনারা মথ জমিতে দেখতে পাবেন। মথের আনাগোনা কিন্তু জমিতে শুরু হয়েছে। তো এই মথটা ঠেকানোর একটা লেটেস্ট ওষুধ, যেটা জমিতে স্প্রে করার সাথে সাথে নিচে পড়ে যাবে, জলের উপরে ভাসতে থাকবে, সেই ওষুধের কথা নিয়ে আপনাদের সঙ্গে পরশু অথবা তার পরের দিন আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই তথ্য। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে দেখা হবে। একদম নতুন নতুন যে ওষুধগুলো এই মুহূর্তে আধুনিক যে ওষুধগুলো মাজরার জন্য বেরিয়েছে, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলতে থাকবো। ভালো থাকবেন সবাই।